রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আসসালামু আলাইকুম। চীনা জে-10C যুদ্ধ বিমান কেনার পক্ষে অটল বাংলাদেশ, এখনো বাধা আরোপের চেষ্টা ভারতের। 2028 সালের মধ্যেই বাংলাদেশের আকাশে ডানা মেলবে চীনা ড্রাগন। তুরস্কের মতো শক্তিশালী ড্রোন বিমান নির্মাণ ও রপ্তানি করতে পারবে বাংলাদেশ, যাবতীয় সহায়তার জন্য প্রস্তুত আঙ্কারা। বাংলাদেশের সামরিক ক্ষেত্রে একের পর এক এসব খবরে ঘুম হারাম ভারতের। অবশেষে সব বাধা ও বিপত্তি অতিক্রম করে চীনের কাছ থেকে আলোচিত জে-10C যুদ্ধ বিমান কেনার সাহসী সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রাপ্ত তথ্য অনুসারে চীনের কাছ থেকে 20টি জে-10C যুদ্ধ বিমান কিনবে বাংলাদেশ। চলতি বছর অথবা আগামী বছরই এসব বিমান কেনার বিষয়ে সরাসরি চীন সরকারের সাথে বাংলাদেশ সরকারের চুক্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চীনের শক্তিশালী এই ড্রাগন যুদ্ধ বিমান কেনার সিদ্ধান্তের খবরে বর্তমানে দিশেহারা নয়াদিল্লি। তারা এখনো মরিয়া হয়ে চেষ্টা করে যাচ্ছে কিভাবে এই বিমান কেনা ঠেকানো যায় সে বিষয়ে। প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রধান উপদেষ্টার কার্যালয় চীন থেকে 20টি যুদ্ধ বিমান কেনার একটি খসড়া মূল্য তালিকা তৈরি করেছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রতিটি বিমান কেনার মূল খরচ ধরা হয়েছে 731 কোটি টাকা। সেই হিসেবে 20টি বিমান কেনার মোট দাম পড়বে $1.2 বিলিয়ন বা 14,760 কোটি টাকা। বিমানগুলোর দীর্ঘমেয়াদে রক্ষণাবেক্ষণ, খুচরা যন্ত্রাংশ সরবরাহ, পাইলট সহ যাবতীয় প্রশিক্ষণ দেবে চীন এবং সেই বাবদ ধরা হয়েছে $820 মিলিয়ন বা 10,086 কোটি টাকা। সব মিলিয়ে 20টি যুদ্ধ বিমান কেনার জন্য খরচ পড়বে $2.2 বিলিয়ন বা 27,060 কোটি টাকা। বাংলাদেশ সরকার 10 বছর মেয়াদে এই মূল্য পরিশোধের সুযোগ পাবে, যা একটি বিরাট সুযোগ বাংলাদেশের জন্য। চলতি বছর মার্চ মাসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফর করবেন। তখন তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর কাছে জে-10C যুদ্ধ বিমান কেনার প্রস্তাব দেন। চীনা প্রেসিডেন্ট সম্মতি দেন তাতে। এরপর এপ্রিল মাসে সরকার 11 সদস্যের একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করে চীনা যুদ্ধ বিমান কেনার প্রক্রিয়া এগিয়ে নেবার লক্ষ্যে। বিমান বাহিনীর প্রধান মার্শাল হাসান মাহমুদ খানের নেতৃত্বে এই কমিটিতে প্রতিনিধি হিসেবে রয়েছেন প্রধান উপদেষ্টার কার্যালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় সহ আরও কয়েকটি সংস্থার কর্মকর্তারা। কমিটিতে এখন পর্যন্ত যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তা হল তৃতীয় কোনো পক্ষ ছাড়া বাংলাদেশ সরকার সরাসরি চীন সরকারের সাথে চুক্তি করবে যুদ্ধ বিমান কেনার জন্য। যুদ্ধ বিমান কেনার পরে এগুলোর দীর্ঘমেয়াদের রক্ষণাবেক্ষণ ও বাংলাদেশি পাইলটদের প্রশিক্ষণ, স্টোরেজ সিস্টেম সহ এই সংক্রান্ত বিষয়ে চীনের দায়িত্বে থাকবে। বিমানের মূল্য নির্ধারণ ও পেমেন্ট সিস্টেম সহ বিমান কেনার বিষয়ে চীনের সাথে দর কষাকষি করবে এই কমিটি। গত মে মাসে ভারত পাকিস্তানের একদিনের যুদ্ধে গোটা বিশ্বব্যাপী সমরাঙ্গনে ঝড় তোলে চীনা যুদ্ধ বিমান জে-10C। কারণ পাকিস্তান এই যুদ্ধ বিমানের সাহায্যে মাত্র 5 ঘন্টার ব্যবধানে ভূপাতিত করে ভারতের 6টি যুদ্ধ বিমান। পাকিস্তানের দাবি এর মধ্যে ছিল ফ্রান্সের তৈরি 3টি রেফালে যুদ্ধ বিমান। ফ্রান্সের রেফালে যুদ্ধ বিমান নির্মাতা ডেসল্ট রেফালে কোম্পানিও স্বীকার করেছে যুদ্ধে একটি রেফালে ফাইটার জেট ভূপাতিত হওয়ার প্রমাণ পাওয়া গেছে। মাত্র 5 ঘন্টার ব্যবধানে 6টি যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ায় ভারতীয় বিমান বাহিনী সহ গোটা সশস্ত্র বাহিনী সম্পূর্ণরূপে ট্রমাটাইজড বা বিপর্যস্ত হয়ে পড়ে। সম্পূর্ণ দিশেহারা ভারত এই অবস্থায় যুক্তরাষ্ট্র, সৌদি আরব, কাতার, মিশর, ইরান, সংযুক্ত আরব আমিরাত সহ আরও বিভিন্ন দেশকে অনুরোধ করতে থাকে পাকিস্তানকে থামানোর জন্য এবং যুদ্ধবিরতির লক্ষ্যে। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে পাকিস্তান যুদ্ধ বন্ধ করে। এরপরই সারা বিশ্বে ছড়িয়ে পড়ে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের এই আকাশ ছোঁয়া সাফল্যের পেছনে মূল ভূমিকা পালন করেছে চীনের তৈরি জে-10C যুদ্ধ বিমান।
সাম্প্রতিক সময়ে বিশ্বে আধুনিক যুদ্ধ বিমান হিসেবে ব্যাপক সাড়া ফেলে ফ্রান্সের তৈরি 4.5 জেনারেশন রেফালে ফাইটার জেট। লিবিয়া সহ বিভিন্ন যুদ্ধক্ষেত্রে এই বিমানের সক্ষমতা প্রমাণিত। 300 কিলোমিটার দূরে এয়ার টু এয়ার এবং এয়ার টু গ্রাউন্ড লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম এই বিমান থেকে ছোড়া মিসাইল। ভারত ফ্রান্সের কাছ থেকে 36টি রেফালে যুদ্ধ বিমান কেনার চুক্তি করে এবং 2019 সাল থেকে ডেলিভারি পেতে শুরু করে। এই বিমান পাওয়ার পর দম্ভ আর অহংকারে আকাশে উঠতে থাকে ভারত। পাকিস্তান তো কোনো ছাড়, বরং চীনও এখন কিছু নয়। ভারতের বিমান বাহিনীর কাছে এমন মনোভাব প্রকাশ করা হয় ভারতের গদি মিডিয়া সহ বিভিন্ন মহল থেকে। অপরদিকে চীন শক্তিশালী যুদ্ধ বিমান নির্মাণ করলেও যুদ্ধক্ষেত্রে সেসব যুদ্ধ বিমানের সক্ষমতার কোনো প্রমাণ ছিল না। কিন্তু ভারতের বিরুদ্ধে পাকিস্তানের যুদ্ধের মাধ্যমে চীনা জে-10সি যুদ্ধ বিমানের সক্ষমতার বিষয়টি গোটা বিশ্বের সামনে হাজির হয়। এরপর সারা বিশ্বে ব্যাপকভাবে চাহিদা বাড়তে থাকে এই যুদ্ধ বিমানের। এমনকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত প্রশংসা করেছেন চীনা এই যুদ্ধ বিমানের। ভারত পাকিস্তানের মে মাসের যুদ্ধে প্রমাণিত হয়েছে ফ্রান্সের আধুনিক রেফালে যুদ্ধ বিমানের তুলনায় চীনা জে-10সি অনেক বেশি শক্তিশালী যুদ্ধ বিমান। ফলে ভারতের বিমান বাহিনী এখন সম্পূর্ণরূপে অসহায় পাকিস্তানের কাছে। চীনের জে-10সি একটি 4.5 জেনারেশন বহুমুখী যুদ্ধ বিমান। এর রয়েছে আকাশ থেকে আকাশে, আকাশ থেকে ভূমিতে এবং আকাশ থেকে সমুদ্রে লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত করার সক্ষমতা। এই বিমান চীনা তৈরি PL-15 নামক শক্তিশালী মিসাইল সজ্জিত। আকাশে 200 কিলোমিটার দূরে অবস্থানরত শত্রু বিমান লক্ষ্য করে আঘাত করতে সক্ষম জে-10সি। এর রয়েছে এমন আধুনিক আর শক্তিশালী এভিওনিক্স, রাডার ও অন্যান্য সিস্টেম ও প্রযুক্তি, যার ফলে 200 মাইল দূরে শত্রুর বিমান রাডারে শনাক্ত হবার সাথে সাথে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে মিসাইল ছুটতে সক্ষম। এত দ্রুত আর ক্ষিপ্র গতিতে মিসাইল ছোড়ার কারণে শত্রু বিমানের পাইলট কোনো কিছু বুঝে ওঠার আগেই তা ভূপাতিত হয়। জে-10সি বিমানের গতি ম্যাক 1.8 বা শব্দের তুলনায় 1.8 গুণ বেশি। সুপারসনিক ডেল্টা উইং এই বিমানের ইঞ্জিন সংখ্যা 1টি। এর কম্ব্যাট রেঞ্জ 770 মাইল। 18 মাইল উচ্চতায় অবস্থান করতে সক্ষম এই যুদ্ধ বিমান। অস্ত্র বহনের জন্য রয়েছে 11টি হার্ড পয়েন্ট। অস্ত্র ও জ্বালানি বহন ক্ষমতা 5600 কেজি। শক্তিশালী মিসাইল সহ গাইডেড ও আনগাইডেড মিসাইল ছোড়ার ক্ষমতা রয়েছে জে-10সির। চীনের রাষ্ট্রীয় সংস্থা চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন এই বিমানের নির্মাতা। 1998 সালে প্রথম আকাশে ওড়ে জে-10সি। চীনা নেভি, এয়ার ফোর্স ব্যবহার করে এই যুদ্ধ বিমান। ভারত পাকিস্তানের মে মাসের যুদ্ধে বিশ্বব্যাপী এখন প্রতিষ্ঠিত আধুনিক আর শক্তিশালী যুদ্ধ বিমান কিভাবে ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষকে মুহূর্তে ধরাশায়ী করে পাকিস্তান তার স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করেছে এবং বিজয় লাভ করেছে। বিশ্ব সামরিক শক্তির দিক দিয়ে ভারতের স্থান 4র্থ আর পাকিস্তানের স্থান 15তম। সমরাষ্ট্র, সামরিক শক্তি, অর্থনীতি সহ বিভিন্ন দিক দিয়ে ভারত অনেক এগিয়ে পাকিস্তানের থেকে। কিন্তু এরপরেও কেবল আধুনিক যুদ্ধ বিমান থাকার কারণে ভারতের এই শক্তি কোনো কাজে আসেনি পাকিস্তানের বিরুদ্ধে। আধুনিক যুদ্ধ বিমান এখন আকাশ প্রতিরক্ষার অন্যতম হাতিয়ার। 24 জুলাই বিপ্লবের পর ভারতের পক্ষ থেকে বাংলাদেশের দখলের সরাসরি হুমকি আসে। বাংলাদেশের নিরাপত্তা, স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতি ভারত বড় ধরনের হুমকি হিসেবে আবির্ভূত হয়। পতিত মাফিয়া ও ফ্যাসিবাদী শাসক শেখ হাসিনাকে আবার বাংলাদেশের ক্ষমতায় ফেরানো এবং বাংলাদেশে তাদের জমিদারি কায়েমের জন্য ভারত প্রকাশ্যে ও গোপনে সব ধরনের ষড়যন্ত্র করে চলেছে এখনো। এ অবস্থায় ভারতের হুমকি মোকাবেলায় বাংলাদেশের জন্য অপরিহার্য হয়ে পড়ে চীনের জে-10সির মতো শক্তিশালী যুদ্ধ বিমান ও আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম সংগ্রহ করা। দেশপ্রেমিক সব মহল থেকে দাবি ওঠে চীনা জে-10সি অথবা পাকিস্তানের JF-17 থান্ডার নামক ফাইটার জেট সংগ্রহের। একই সাথে বাংলাদেশের জন্য শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহ সহ দ্রুত সেনাবাহিনীর আধুনিকায়নের দাবি জোরালো হতে থাকে। সরকারও চীন অথবা পাকিস্তান থেকে শক্তিশালী যুদ্ধ বিমান কেনার চিন্তা করছে।
করতে থাকে। কিন্তু এই অবস্থায় ভারত উঠে পড়ে লাগে বাংলাদেশ যে কোনো অবস্থাতেই চীনা জে-10C যুদ্ধ বিমান কিনতে না পারে, কারণ যেখানে পাকিস্তানের কাছে থাকা জে-10C যুদ্ধ বিমানের কাছে তারা পুরোপুরি ধরাশায়ী, সেখানে বাংলাদেশের কাছে যদি এই বিমান আসে তাহলে বাংলাদেশের বিরুদ্ধেও তারা একই পরিণতি বরণ করবে যে কোনো ধরনের সম্ভাব্য যুদ্ধে। ফলে চীনা জে-10C যুদ্ধ বিমান ভারতের জন্য এখন এক মূর্তিমান আতঙ্কের নাম। তারা যেখানে সর্বাত্মক চেষ্টা করছে বাংলাদেশকে আগের মতো তাদের কলোনি বানিয়ে রাখতে, সেখানে তারা কখনোই চায় না বাংলাদেশের কাছে এই ধরনের শক্তিশালী যুদ্ধ বিমান আসুক। অপরদিকে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের পক্ষ থেকেও সরাসরি আপত্তি তোলা হয় চীন থেকে বাংলাদেশের এই যুদ্ধ বিমান কেনার বিরুদ্ধে। ফলে মাঝপথে এই যুদ্ধ বিমান কেনার প্রক্রিয়া অনেকটা ঝিমিয়ে পড়ে। এমনকি এই ধরনের শক্তিশালী বিমান সংগ্রহের সম্ভাবনা নেই বলেও খবর প্রকাশিত হয় বিভিন্ন মাধ্যমে। তবে শেষ পর্যন্ত সব চাপ আর বাধা পেরিয়ে বাংলাদেশ সরকার এখনও এই যুদ্ধ বিমান কেনার সিদ্ধান্তে অটল রয়েছে এবং একই সাথে ভারতের পক্ষ থেকেও এখনো বাধা আরোপের চেষ্টা চলছে। বাংলাদেশে ভারতের বিশাল দালাল চক্র এখনো প্রকাশ্যে বলে চলেছে ভারত বিশাল শক্তি, তাদের সাথে আমরা কখনো প্রতিযোগিতা ও ভারসাম্য প্রতিষ্ঠা করতে পারবো না। এতে করে ভারত আমাদের আরো শত্রুতে পরিণত হবে, যুক্তরাষ্ট্র খুশি হবে না। তাই সামরিক খাতে এত অর্থ ব্যয় না করে দেশের সামাজিক উন্নয়ন ও কূটনীতিতে মনোযোগ দেওয়া উচিত। ভারতের এই দালাল চক্র হইচই শুরু করেছে চীনা যুদ্ধ বিমান কেনার দাম নিয়ে। বিমানগুলোর মূল দাম বাদ দিয়ে তারা দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ, প্রশিক্ষণ ও খুচরা যন্ত্রাংশ কেনার খরচ বিমানের দামের সাথে যুক্ত করে ২৭,০০০ কোটি টাকায় ২০টি যুদ্ধ বিমান কেনা হচ্ছে বলে প্রচার শুরু করেছে এবং বারবার ২৭,০০০ কোটি টাকার হিসেবটি সামনে আনছে। কিন্তু যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ব্রিটেন থেকে এই ধরনের শক্তিশালী যুদ্ধ বিমান কিনলে দীর্ঘমেয়াদে তার রক্ষণাবেক্ষণ, প্রশিক্ষণ ও খুচরা যন্ত্রাংশ সরবরাহের খরচ আরও অনেক বেশি, সেই তথ্য তারা প্রকাশ করে না। তারা এটা সামনে আনে না পাকিস্তান অনেক দুর্বল হয়েও কেবলমাত্র আধুনিক যুদ্ধ বিমান ও প্রযুক্তির কারণে ভারতের মতো শক্তিকে মাত্র কয়েক ঘন্টায় সম্পূর্ণ ধরাশায়ী করেছে। ভারত কখনো চায়নি সামরিক দিক দিয়ে বাংলাদেশ একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত হোক। সে কারণে বাংলাদেশ সেনাবাহিনীকে পঙ্গু করে রাখতে যা যা করার তার সবই করেছে ভারত। ভারত চেয়েছে বাংলাদেশের আকাশ নিয়ন্ত্রণ নয়, বরং দখল করে রাখতে। অতীতে যখনই বাংলাদেশ কোনো শক্তিশালী সমরাস্ত্র কেনার পরিকল্পনা করেছে তখনই ভারত বাধা আরোপ করেছে। বাংলাদেশকে কোনো আধুনিক সমরাস্ত্র তৈরি করতে দেওয়া হয়নি এবং বিদেশ থেকেও কিনতে দেওয়া হয়নি। ফলে দেশ স্বাধীনতার ৫৪ বছর পরেও আজ বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বলতে কিছুই নেই। শত্রুর কোনো মিসাইল ও যুদ্ধ বিমানকে বাধা দেওয়ার কোনো ক্ষমতা নেই বাংলাদেশের। সৈন্য সংখ্যা ছাড়া আধুনিক সমরাস্ত্রের দিক দিয়ে সম্পূর্ণ দেউলিয়া করে রাখা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীকে। বাংলাদেশের কাছে বর্তমানে রাশিয়ার 4টি MiG-29 যুদ্ধ বিমান সার্ভিসে আছে। তবে এসব বিমান কেনার সময় ভারতের আপত্তির কারণে রাশিয়া বিমানগুলোতে কোনো আধুনিক প্রযুক্তি ও অস্ত্র সিস্টেম সংযুক্ত করেনি। ফলে এসব বিমান শোপিস ছাড়া আর কিছুই নয়। এর বাইরে বাংলাদেশ, রাশিয়া ও চীনের তৈরি পুরনো যেসব যুদ্ধ বিমান রয়েছে তা বর্তমানে প্রতিপক্ষের আধুনিক যুদ্ধ বিমান ও এয়ার ডিফেন্স সিস্টেমের বিরুদ্ধে খেলনা ছাড়া আর কিছুই নয়। বাংলাদেশের না আছে কোনো আধুনিক যুদ্ধ বিমান আর না আছে কোনো এয়ার ডিফেন্স সিস্টেম। এই অবস্থায় চীনা জে-10C যুদ্ধ বিমান কেবল বাংলাদেশ বিমান বাহিনী ও আকাশ প্রতিরক্ষার ক্ষেত্রে নয়, বরং গোটা সশস্ত্র বাহিনীকে নিয়ে যাবে এক নতুন উচ্চতায়। প্রকাশিত তথ্য অনুযায়ী ২০২৮ সালেই বাংলাদেশের আকাশে ডানা মেলতে পারে চীনা ড্রাগন জে-10C। আর এর ফলে ভারত আর বাংলাদেশের প্রতি হুমকি হিসেবে বিরাজ করবে না যেমনটা রয়েছে এখন। চীনা যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত প্রকাশিত হবার দিন বাংলাদেশ সেনাবাহিনীর জন্য আরও একটি বড় ধরনের সুখবর এসেছে তুরস্কের পক্ষ থেকে। ৬ অক্টোবর দুদিনের ঢাকা সফরে আসেন তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী বেরসি একেনচি। পরের দিন ৭ অক্টোবর প্রকাশিত খবরে বলা হয়েছে তুরস্কের প্রতিমন্ত্রী বাংলাদেশের জন্য $৬০০ মিলিয়ন একটি বিনিয়োগ প্রস্তাব নিয়ে এসেছেন সমরাস্ত্র খাতের জন্য।
তুরস্ক চায় বাংলাদেশে শক্তিশালী ড্রোন নির্মাণ কারখানা স্থাপন করতে এবং তুরস্কের শক্তিশালী ড্রোন নির্মাণ প্রযুক্তি বাংলাদেশে হস্তান্তর করতে। এর ফলে বাংলাদেশ ভবিষ্যতে নিজেই তুরস্কের মানে ড্রোন নির্মাণ ও রপ্তানি করতে পারবে। বাংলাদেশ যাতে তুরস্ক মানের ড্রোন বিমান নির্মাণ করতে পারে সেজন্য যাবতীয় সহায়তা দেবে তুরস্ক। তুরস্কের এই প্রস্তাব প্রতিটি দেশপ্রেমিক বাংলাদেশিদের মনে ব্যাপক খুশির জোয়ার বয়ে এনেছে, কারণ সমরাস্ত্র বিক্রি ও যৌথ নির্মাণের ক্ষেত্রে সাধারণত এই ধরনের অবাধ সুযোগ দেয় না কোনো দেশ। সব দেশই সমরাস্ত্র বিক্রি করলে তার রক্ষণাবেক্ষণ, খুচরা যন্ত্রাংশ, প্রশিক্ষণ সিস্টেম সবই নিজেদের হাতে রাখে এবং এই বাবদ অনেক মূল্য নির্ধারণ করে থাকে। প্রকাশিত অপর একটি খবরে বলা হয়েছে, তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী যেদিন ঢাকা আসেন সেদিনই ঢাকায় এসেছেন পাকিস্তানেরও একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। পাকিস্তানের এই টিমও বাংলাদেশে এসেছে বাংলাদেশ তুরস্কের মধ্যে সামরিক সহযোগিতা লিয়াজো করা এবং পাকিস্তানও কিভাবে বাংলাদেশের প্রতিরক্ষা খাত শক্তিশালী করার বিষয়ে অবদান রাখতে পারে সে বিষয়ে আলোচনার জন্য। প্রকাশিত তথ্য অনুযায়ী কেবল ড্রোন নির্মাণ নয়, বাংলাদেশের গোটা প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিকায়নে যাবতীয় সহায়তা দিতে প্রস্তুত তুরস্ক ও পাকিস্তান। আর এসব খবরে ঘুম হারাম হয়ে গেছে মোদি প্রশাসনের। এবার আর কোনো বাধা থাকলো না ইরানের। পরমাণু কর্মসূচি বাস্তবায়ন করতে আর কোনো নিয়ম নীতি অনুসরণ করতে হবে না বলে মনে করছেন অনেকেই। এবার কি তবে পরমাণু অস্ত্র নিয়েই যুদ্ধের মাঠে নামছেন তেহরান? পশ্চিমা চাপ আর ইসরায়েলি আগ্রাসনের মধ্যে এবার বড় সিদ্ধান্ত নিল ইরান। বাতিল করল জাতিসংঘের পারমাণবিক সংস্থা IAEA এর সঙ্গে সহযোগিতা চুক্তি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, কায়রো চুক্তি এখন আর প্রাসঙ্গিক নয়, অর্থাৎ তেহরানের পারমাণবিক স্থাপনায় আন্তর্জাতিক পরিদর্শনের সুযোগ আপাতত বন্ধ। আরাকচির মতে পারমাণবিক চুক্তি কার্যকারিতা হারিয়েছে। ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি ইরানের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল করেছে। ইরান এসব অভিযোগ অস্বীকার করেছে। তিনি বলেন, তিনটি দেশ তেহরানের ওপর চাপ প্রয়োগ করে ফলাফলও পেয়েছে। ভবিষ্যতের যে কোনো আলোচনায় 3 ইউরোপীয় দেশের প্রভাব আগের তুলনায় অনেক কমে যাবে বলেও জানান আরাকচি। তিনি জানিয়েছেন, এই দেশগুলো নিজেদের প্রভাব কমিয়েছে, ফলে আলোচনার যৌক্তিকতাও প্রায় বিলুপ্ত হয়ে গেছে। ইরান IAEA এর বিরুদ্ধে দ্বিমুখী আচরণের অভিযোগ তুলেছে। তেহরান বলছে, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির আওতায় থাকা সত্ত্বেও সংস্থাটি ইসরায়েলের হামলার নিন্দা জানাতে ব্যর্থ হয়েছে। ফলে সংস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের বেশ কিছু পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে তেহরান IAEA এর সঙ্গে সহযোগিতা স্থগিত করে। পশ্চিমা জোটের অভিযোগ, ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে, যা ইরান সবসময় অস্বীকার করেছে। তারা বলেছে, কর্মসূচিটি বেসামরিক এবং আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার তাদের রয়েছে। ইরানের কিছু সংসদ সদস্য NPT থেকে বের হওয়ার প্রস্তাব দিয়েছেন। তবে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেছেন, চুক্তি রক্ষা করবে দেশ। পররাষ্ট্রমন্ত্রী আরাকচি বলেন, শিগগিরই IAEA এর সঙ্গে সহযোগিতা বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কূটনীতির সুযোগ এখনও আছে। গত এপ্রিলে যুক্তরাষ্ট্র ও ইরান পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করার জন্য আলোচনায় বসেছিল, কিন্তু জুনে ইসরায়েলি হামলার পর আলোচনাটি ভেস্তে যায়। তেহরান অভিযোগ করে, ওয়াশিংটন ইসরায়েলের সহযোগিতায় কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ করেছে। ইরান এখন সম্ভাব্য নতুন আলোচনায় অংশ নেওয়ার আগে নিজেদের অধিকার, স্বীকৃতি ও নিরাপত্তা নিশ্চিত করতে চাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ইরানের এই সিদ্ধান্ত আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলবে। পশ্চিমা চাপ এবং ইরানের প্রতিক্রিয়া দুদিক থেকেই পরিস্থিতি নতুন এক সংঘাতের দিকে গড়াতে পারে। টানা 2 বছর রক্তক্ষয়ী ধ্বংসযজ্ঞের পর গাজা যুদ্ধ শেষ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের আলোচনায় বসেছে হামাস ও ইসরায়েল। তবে এই সুযোগ উভয় পক্ষ গ্রহণ করবে কিনা তা নিয়ে এখনো শঙ্কা থেকেই যায়। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলায় প্রায় 1200 ইসরায়েলি নিহত হয়, যাদের অধিকাংশই ছিলেন বেসামরিক নাগরিক। ওই দিন 251 জনকে জিম্মি করা হয়। ইসরায়েল মনে করছে এখনো 20 জন বন্দী জীবিত রয়েছে, আর 28 জনের মরদেহ ফেরত চায় তারা।
হামাসের এই হামলার জের ধরেই ইসরায়েলের সামরিক অভিযানে গাজার অধিকাংশ এলাকায় ধ্বংস হয়ে গেছে। ৬৬,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের মধ্যে ১৮,০০০-এর উপর শিশু ছিল। ইসরায়েলিরাও ইতিমধ্যে যুদ্ধক্লান্ত। জরিপ বলছে ইসরায়েলের বেশিরভাগ সাধারণ মানুষ যুদ্ধবিরতি ও বন্দি মুক্তির পক্ষে। সেনাবাহিনীর রিজার্ভ সদস্যরা আবারও স্বাভাবিক জীবনে ফিরতে চায়। অন্যদিকে গাজার ২০ লাখের বেশি মানুষ চরম মানবিক বিপর্যয়ে পড়েছে। যুদ্ধ, দুর্ভিক্ষ আর মানবিক সাহায্য পেতে ইসরায়েলের নিরবিচ্ছিন্ন বাধা ফিলিস্তিনিদের দুর্দশা বাড়িয়ে তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। হামাস এখন আর আগের মতো সংগঠিত বা শক্তিশালী সেনাবাহিনী নয়। তারা ছড়িয়ে ছিটিয়ে থাকা গেরিলা যোদ্ধায় পরিণত হয়েছে, যারা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। সংগঠনটি এখন মূলত টিকে থাকার পথ খুঁজছে। রাজনৈতিক নিয়ন্ত্রণ ছেড়ে দিয়ে গাজার শাসনভার নিরপেক্ষ ফিলিস্তিনি নেতাদের হাতে তুলে দিতে প্রস্তুত হামাস। তবে তারা এখনো কিছু অস্ত্র রাখার অধিকার চায়। একদিকে নিজেদের রক্ষা করতে, অন্যদিকে ভবিষ্যৎ নিজেদের শক্তি ফিরে পাওয়ার জন্য তারা এমন দাবি জানাচ্ছে। ইসরায়েল চাইছে হামাস আত্মসমর্পণ করুক, কিন্তু বাস্তবতা হচ্ছে হামাস এখন আলোচনার মাধ্যমে সুবিধা আদায় করতে চাইছে। এই আলোচনার নেতৃত্ব দিচ্ছে তাদের নেতা খালিল আল-হাইয়া, যিনি সাম্প্রতিক কাতারে বিমান হামলায় বেঁচে যান, যদিও তার ছেলে নিহত হয়েছে। নেতানিয়াহু রাজনৈতিকভাবে টিকে থাকতে চাইছেন। তিনি চাচ্ছেন যুদ্ধ জয়ের ঘোষণা দিতে, বিচার এড়িয়ে যেতে আর ২০২৬ সালের নির্বাচনেও জিততে। তার ভাষায় সম্পূর্ণ বিজয় মানে হলো বন্দীদের উদ্ধার, হামাস ধ্বংস এবং গাজা নিরস্ত্রীকরণ। হামাস ও ইসরায়েল সরাসরি নয়, কাতার ও মিশরের মাধ্যমে আলোচনায় বসেছে। ট্রাম্পের ২০ দফা পরিকল্পনা নিয়েই আলোচনা চলছে, যদিও তাদের স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রসঙ্গ স্পষ্ট নয়। সৌদি আরব বলছে ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া তারা চুক্তি করবে না। অনেকে প্রশ্ন তুলছে, ইসরায়েল গাজা ছাড়ার কথা না বলতে হামাস কেন বন্দি মুক্তি দিতে রাজি হচ্ছে? ধারণা করা হচ্ছে কাতার হামাসের সাথে আলোচনা করে তাদের রাজি করিয়েছে। তারা যদি ট্রাম্পকে একটা বড় সাফল্য দেখাতে পারে, তাহলে ট্রাম্প ইসরায়েলের উপর চাপ দিয়ে গাজা থেকে সেনা সরাতে সাহায্য করতে পারেন। তবে দুই দিকেই এমন লোক আছেন যারা এখনো যুদ্ধ চালিয়ে যেতে চায়। হামাসের গাজায় থাকা যোদ্ধারা লড়াই বন্ধ করতে রাজি নয়। অন্যদিকে নেতানিয়াহুর সরকার চরমপন্থীদের ভরসায় চলছে, যারা গাজার ফিলিস্তিনিদের তাড়িয়ে দিতে চায়। শার্ম এল শেখে এখন খুবই গুরুত্বপূর্ণ আলোচনা চলছে হামাস ও ইসরায়েলের মধ্যে। এই আলোচনার মধ্য দিয়ে আরব ও ইহুদিদের মধ্যে সবচেয়ে ধ্বংসাত্মক ও রক্তক্ষয়ী পরিস্থিতি অবসানের সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশ্ব রাজনীতিতে ভারত পাকিস্তানের উত্তেজনা যেন চিরন্তন এক অধ্যায়। দুই দেশের আগুন কখনো নিভে না, শুধু স্তিমিত হয়। নতুন করে সেই আগুনে ঘি ঢেলেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। ভারতীয় সামরিক ও রাজনৈতিক নেতাদের যুদ্ধদেহী বক্তব্যের জবাবে তিনি স্পষ্ট করে হুঁশিয়ারি দিয়েছেন, আবারও হামলার চেষ্টা হলে ভারত এবার নিজের যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষের নিচেই চাপা পড়বে। আসিফ বলেছেন, সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের এমন মন্তব্য ভারতের হারানো সুনাম ফেরানোর ব্যর্থ চেষ্টা। সাম্প্রতিক সংঘাতে বড় ধরনের পরাজয়ের পরও যদি তারা আবারও আগ্রাসনের সাহস দেখায়, তবে এবার ফল হবে আরও ভয়াবহ। তিনি দাবি করেন, ভারতের জনমত ইতোমধ্যেই সরকারের বিপক্ষে চলে গেছে, আর মোদী সরকারের উপর হারানো সুনামের চাপও স্পষ্ট। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, পাকিস্তান আল্লাহর নামে গঠিত রাষ্ট্র, তার রক্ষকরা আল্লাহর সৈনিক। সীমান্তে নতুন কোনো হামলার সাহস দেখালে ভারতকে তার পরিণতি ভোগ করতে হবে। এর আগে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPRO ভারতের বক্তব্যকে উস্কানিমূলক ও যুদ্ধোন্মাদ বলেছে। তাদের দাবি, ভারত রাজনৈতিক উদ্দেশ্যে সংঘাত উস্কে দেওয়ার চেষ্টা করছে। পাকিস্তান দাবি করেছে, মে মাসের সংঘাতে তারা 6টি ভারতীয় যুদ্ধবিমান নামিয়েছে, যার মধ্যে 3টি রাফাল ছিল। অন্যদিকে ভারত বলছে তারা পাকিস্তানের 5টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে, তবে কোনো পক্ষই স্বাধীন প্রমাণ হাজির করতে পারেনি। ভারতের বিমান বাহিনীর প্রধান অমনপ্রীত সিং বলেন, মে মাসে 5টি পাকিস্তানি যুদ্ধবিমান ধ্বংস করেছে ভারত। পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রী গুজরাটের ভুজে সেনাঘাঁটিতে গিয়ে সতর্ক করেন, এই অঞ্চলে পাকিস্তান দুঃসাহস দেখালে ভারতের জবাবে ইতিহাসের সাথে ভূগোল পর্যন্ত বদলে যাবে।
বিশ্লেষকরা বলছেন, দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর প্রতিবেশীর এ ধরনের উত্তপ্ত বাক্য বিনিময় আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ভয়ঙ্কর ঝুঁকি তৈরি করছে। তাদের মতে, অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ সামলাতে দুই দেশের নেতৃত্ব শক্ত অবস্থান দেখানোর প্রতিযোগিতায় নেমেছে, যা নতুন করে সংঘাতের আশঙ্কা বাড়াচ্ছে। 2011 সালের এক রাতে ওয়াশিংটন হিলটন হোটেলে সাংবাদিকদের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠানে দেয়া ভাষণে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছিলেন যে No one is happier, no one is prouder to put this birth certificate matter to rest than the Donald. Is this the moment Donald Trump decided to run for president? ওবামা সেই ভাষণে ট্রাম্পকে নিয়ে রসিকতা করেছিলেন। Obama didn't hide his utter disdain for the reality TV star. We all know about your credentials and breadth of experience. ভাবটা এমন যেন ট্রাম্প সেই রাতেই সিদ্ধান্ত নিয়েছেন যে একদিন তিনি ওবামার স্থলাভিষিক্ত হবেন, একদিন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন। This is the best, they say, 100-day start of any president in history. President Trump. Donald Trump. Donald Trump. Real Donald Trump. President Donald Trump. President Donald J. Trump. কিন্তু আসল প্রশ্ন হলো, ট্রাম্প আসলে কে? নিউ ইয়র্কের কুইন্স এলাকার 7 সদস্যের একটি ধনী পরিবারের চতুর্থ সন্তান হলেন ট্রাম্প। ওই বছরগুলোতে অর্থাৎ 1946 সালে কুইন্স এলাকায় যেখানে ট্রাম্পের জন্ম হয়েছিল, সেই জায়গাটি উন্নত ও সমৃদ্ধ এলাকা হিসেবে পরিচিতি পায়, যা ছিল শহরে মধ্যবিত্ত শ্রেণীর বসবাস। ট্রাম্পের বাবা এই এলাকায় আবাসন প্রকল্পের ব্যবসা করতেন। 50-এর দশকে অর্থাৎ যে বছর ট্রাম্পের জন্ম হয়েছিল, তখন জোসেফ ম্যাকার্থির অনুসন্ধানমূলক বিচার চলছিল, যা কিনা প্রতি রাতে টেলিভিশনে সম্প্রচারিত হতো এবং সেই সময়ে আমেরিকার প্রায় 10,000 মানুষ বেকার হয়ে পড়ে। ফলে মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে আতঙ্কের ঢেউ ছড়িয়ে পড়েছিল। এমনই এক পরিস্থিতিতে ট্রাম্পের জন্ম হয়। I know what trending is better than anybody in the world. I've been trending my whole life. From the day I was born, I've been trending. I like the good publicity and I like the bad publicity. It all plays. It all plays. ট্রাম্পের বংশ পরিচয় জানতে জার্মানিতে ফিরে যেতে হবে। প্রথম বিশ্বযুদ্ধের 29 বছর আগে তার দাদা মিস্টার ফ্রেডরিক ট্রাম্প, অর্থাৎ 1885 সালের কথা, যখন তিনি প্রথম বিশ্বযুদ্ধ না করার জন্য সেনাবাহিনী থেকে পালিয়ে যান। যুক্তরাষ্ট্রে এসে তিনি বেশ কবছর একটি ক্যাবেরেতে চাকরি করতেন। পরে ট্রাম্পের দাদা আবাসন নির্মাণ ব্যবসায় প্রবেশ করেন, আর এই নির্মাণ কাজ ছিল ট্রাম্পের পারিবারিক পেশা, যা বংশ পরম্পরায় চলতে থাকে। By the way, he is a chip off the old block. This is My father, Fred. Right. Fred Trump taught his son how to be tough, and from childhood on, Donald had his own builder's vision. ট্রাম্প ছিলেন একজন দুষ্ট প্রকৃতির শিশু। যদিও ট্রাম্প ধনী পরিবারের শিশু ছিল, তার পরিবারের আর্থিক অবস্থা খুব ভালো ছিল, কিন্তু তারপরও মনে হয় ট্রাম্পের শৈশব সুখের ছিল না। তার বাবা নিপীড়ক ছিলেন এবং তার উপর অনেক চাপ দিতেন, ফলে সে স্কুল জীবনের সামান্য ব্যর্থতাও সহ্য করতে পারত না। কারণ তার বাবা সবসময় বলতেন, তোমাকে সেরা হতে হবে। এমনকি এটাও জানা যায় যে ট্রাম্পের ভাই ফ্রেড ট্রাম্প জুনিয়র এই চাপের কারণে মদ্যপানে আসক্ত হয়ে মারা যান। ভাইয়ের মৃত্যু ট্রাম্পের জীবনে বিরাট প্রভাব ফেলেছিল, যেমনটি সে নিজেই বলতো, মদ পান না করতে এবং মাদকের কাছেও না যেতে। I had a brother, Fred, a serious alcoholic, but he'd point, don't you ever drink and don't you ever smoke. He'd add the smoke in it because he smoked and he drank. 13 বছর বয়সে অন্যান্য শিশুদের মতো নিয়মিত স্কুলে যাওয়ার পরিবর্তে ট্রাম্প নিউ ইয়র্কের একটি সামরিক স্কুলে যান। কেউ কেউ বলেন যে এটি তার সিদ্ধান্ত ছিল, তিনি তার বাবার চাপ থেকে বাঁচতে চেয়েছিলেন। তবে কেউ কেউ বলেন তার বাবা তাকে এই স্কুলে যেতে বাধ্য করেছিলেন। অবশ্য ট্রাম্পের বাবা স্কুলের ট্রাস্টি বোর্ডের সদস্য ছিলেন। ট্রাম্প 18 বছর বয়স পর্যন্ত সামরিক স্কুলে ছিলেন এবং অনেকে বিশ্বাস করেন যে জীবনের শেষের দিকে তিনি যে আচরণগুলো প্রদর্শন করেন তা এই সময়েরই ফলাফল। যেমন মহিলাদের সাথে তার খারাপ আচরণ, যা তাকে 3 বার বিয়ে করতে এবং 2 বার বিবাহ বিচ্ছেদের কারণ হয়েছিল। 2020 সালে ট্রাম্পের বড় বোনের একটি বক্তব্য ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় বিরাট আঘাত আনে। তার বোন বলেন যে ট্রাম্প কোনো নীতিতে বিশ্বাস করেন না, তিনি একজন মিথ্যাবাদী এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য প্রতারণা করেছিলেন। Got into University of Pennsylvania because he had somebody take the exams. No way. He had somebody take his entrance exams? SATs or whatever. Yeah, that's what I believe.
সামরিক স্কুলের পর ট্রাম্প 30 বছর বয়স পর্যন্ত তার বাবার সাথে কাজ করে মধ্যবিত্তদের জন্য সাশ্রয়ী মূল্যের আবাসন ইউনিট তৈরি করেন। ওই সময় তিনি বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে পড়াশোনা করেন। 1970-এর দশকে, অর্থাৎ যে বছর ট্রাম্পের বয়স 30-এর কোঠায়, তখন আমেরিকায় গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটেছিল যা ট্রাম্পের মতো লোকদের বহুমাত্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের সুযোগ এনে দিয়েছিল। এই ঘটনা সেই দিনগুলোতে ঘটে যখন আমেরিকা ভিয়েতনাম যুদ্ধে লিপ্ত ছিল এবং যুক্তরাষ্ট্রে যুদ্ধবিরোধী আন্দোলন জোরদার হচ্ছিল। মার্কিন সমাজ সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করে এবং এই পরিস্থিতি তাদেরকে সুযোগ এনে দেয় যাদের ব্যক্তিগত ব্যবসা ছিল। Donald was the young man the second generation boy who was going to conquer Manhattan. And he stood with me once in his park after we'd had a tense negotiation in which we fought, as we often did. And he pointed to all these buildings around just about here. And he said to me, I'm going to be bigger than Helmsley in 5 years. এরপর থেকে ট্রাম্পের জীবনকে দুইভাবে মূল্যায়ন করতে হবে। একটি হলো, ট্রাম্প বুঝতে পেরেছিলেন কেবল ছোট ছোট আবাসন ইউনিট তৈরি করে উন্নতি করা যাবে না। ট্রাম্প বাবার ব্যবসা থেকে বেরিয়ে গিয়ে বাবার দেওয়া অল্প মূলধন দিয়ে অল্প কিছু ঋণ নিয়ে একটি ব্যর্থ কমোডোর হোটেল প্রকল্প হাত দেয়। ওই ব্যর্থ প্রকল্পকে তিনি সফল করেন এবং তিনি আজকের ট্রাম্প। Amid a lot of fanfare, the Grand Hyatt held its grand opening today. The mayor and the governor of New York were among those on hand for the ribbon cutting. Hyatt Regency is now an architectural gem for all the world to see. Hyatt is a fantastic outfit, and all of this is going to combine to make probably the most successful hotel, one of them in the country, we feel. ট্রাম্প সম্পর্কে দ্বিতীয় বলার মতো কথা হচ্ছে, ট্রাম্প একেবারে শূন্য থেকে শুরু করেননি। তার বাবার দেয়া সামান্য ঋণের পরিমাণ ছিল $10 লাখ। এই সংখ্যাটা আজকের মার্কিন তরুণদের জন্য কল্পনাতীত, আর সেই সময়টাতে এত টাকার কথা চিন্তাই করা যেত না। অন্যদিকে কমোডোর হোটেল প্রকল্পের জন্য ট্রাম্প দেউলিয়া নিউ ইয়র্ক সিটি সরকারের কাছ থেকে 40 বছরের কর ছাড় পান। তাই অনেকেই বলেন এই ব্যয়বহুল হোটেল প্রকল্পের খরচ প্রকৃতপক্ষে নিউ ইয়র্কের জনগণই বহন করেছিল, আর এটা বাবার অনুগ্রহ, বাবার সমর্থন ছাড়া সম্ভব ছিল না। আর ট্রাম্পের আইনজীবী রয় কোহেনও এক্ষেত্রে সহযোগিতা করেন। This fight, I have absolutely total confidence, is going to be won and won completely and totally. জোসেফ ম্যাকার্থির সাথে কাজের কারণে খারাপ রেকর্ড রয়েছে এই কুখ্যাত আইনজীবী। ম্যাকার্থির যুগের সূচনাকারী এই সিনেটর খুবই প্রভাবশালী ব্যক্তি, যে কিনা ট্রাম্পকে ক্ষমা না চাওয়া এবং কেবল আক্রমণ করতে শেখায়। First of all, Rand Paul shouldn't even be on this stage. You cannot take more energy tonight. I like that. Wrong. Don't make things up, Jim. Don't cut me off. Come on. Don't make things. I promise, if I wanted it, I would have got it. 1980-র দশকের মাঝামাঝি সময়ে ট্রাম্প এবং ট্রাম্প টাওয়ার সংবাদ ও গণমাধ্যমগুলোর শিরোনাম হয়ে ওঠে। এই সময়কালে ট্রাম্প সংবাদের শীর্ষে থাকার জন্য প্রায় সবকিছুই করতেন। মনোমুগ্ধকর পার্টিতে যোগদান থেকে শুরু করে সুন্দরী নারী এবং বিখ্যাত চলচ্চিত্র তারকাদের সাথে আড্ডা দেওয়া, এমনকি নিজের বিরুদ্ধে গুজব ছড়ানোতে ট্রাম্প সুপরিচিত। এই সময়কালে তিনি জন মিলার এবং জন ব্যারন এই দুটি ছদ্মনামে সংবাদপত্রে নিজের বিরুদ্ধে গুজব ছড়াতেন। He's somebody that has a lot of options, and frankly, he gets called by everybody. He gets called by everybody in the book in terms of women. I can conclude with a fair degree of scientific certainty that it is Donald Trump's voice. 1980 এবং 1990-এর দশকে ট্রাম্পের খ্যাতি অর্জনের আরেকটি উপায় হলো তিনি প্রায় সব কিছুর সাথেই তার নাম যুক্ত করেছিলেন, যেমন ট্রাম্প ম্যাগাজিন, ট্রাম্প এয়ারলাইন্স, ট্রাম্প ক্যাসিনো, ট্রাম্প ইউনিভার্সিটি, ট্রাম্প মিনারেল ওয়াটার, ট্রাম্প বোর্ড গেমস, ট্রাম্প মেন্স ক্লোথিং ব্র্যান্ড, ট্রাম্প হোম ফার্নিশিং, ট্রাম্প স্টেক, ট্রাম্প ল্যাব কিট এবং আরও অনেক প্রকল্প যার বেশিরভাগই ব্যর্থতায় পর্যবসিত হয়। এ প্রসঙ্গে ট্রাম্প ক্যাসিনো, তাজমহল ক্যাসিনোর ব্যর্থতার কথা উল্লেখ করা যায়, যা পরবর্তীতে দেউলিয়া হয়ে যায়। আজ সেগুলো সব বিক্রি হয়ে গেছে। অথবা উদাহরণস্বরূপ ট্রাম্প এয়ারলাইন্স স্টার্ন শাটল কিনেছিল এবং বিমানের দরজার হাতল সোনালি করে দেওয়ার মতো কাজ করে এটিকে একটি বিলাসবহুল ব্র্যান্ডে পরিণত করার চেষ্টা করেছিল। আরেকটি উদাহরণ হলো ট্রাম্প বিশ্ববিদ্যালয়।
At Trump University, we teach success. That's what it's all about, success. আজকের প্যাকেজের বিক্রির মতোই মানুষের মুখোমুখি হতে হয়েছিল ট্রাম্পকে এবং তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল, যার ফলে ট্রাম্পকে $2,50,00,000 ক্ষতিপূরণ দিতে বলা হয়। জানা যায় যে ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার আগ পর্যন্ত এই প্রকল্পের মামলা চালু ছিল এবং ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর বিশেষ ক্ষমতার অপব্যবহার করে মামলাটি বন্ধ করে দিয়েছিলেন। 2004 সালে ট্রাম্পের প্রচারের ধারাবাহিকতায় তিনি দ্য অ্যাপ্রেন্টিস নামে একটি রিয়েলিটি শো তৈরি করেছিলেন, যার সঞ্চালকও তিনি নিজেই। এই অনুষ্ঠান এবং ট্রাম্পকে বরখাস্ত করার বিষয়ে একটি বক্তব্য তাকে আমেরিকান সমাজে একজন বিখ্যাত সেলিব্রিটি করে তুলেছিল। অবশ্য এই প্রোগ্রাম এবং তার অন্যান্য সমস্ত কাজ থেকে তিনি যে খ্যাতি অর্জন করেন তা পরবর্তীকালে রাজনীতির জগতে তিনি যে খ্যাতি অর্জন করেছেন তার তুলনায় কিছুই নয়। I will never ever let you down. রাজনীতির জগতে ট্রাম্পকে রাজনীতিতে প্রবেশের পরামর্শদাতা ছিলেন প্রবীণ রিপাবলিকান পার্টির প্রচারক মিস্টার রজার স্টোন নামে একজন ব্যক্তি, যিনি নিক্সন যুগ থেকে রাজনীতিতে আছেন। তিনি একজন কুখ্যাত দালাল হিসেবে পরিচিত, যিনি আফ্রিকান রাজনীতিবিদদের সাথে প্রতারণা করেছেন। এই দালালি ও প্রতারণার জন্য কুখ্যাতির কারণে রাজনীতির জগতের অনেকেই রজার স্টোনের সাথে কাজ না করলেও ট্রাম্প তার কথা ও কাজের প্রতি আস্থা রেখেছিলেন। 2016 সালে ট্রাম্প এমন এক পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে 45তম প্রেসিডেন্ট হন এবং আমেরিকা ও বিশ্বের ইতিহাসে একটি নতুন যুগের সূচনা করতে সক্ষম হন, যা অনেকেই এমনকি আমেরিকান ডেমোক্রেটদের কাছেও ছিল কল্পনাতীত। ট্রাম্পের প্রথম মেয়াদ ছিল উত্থান পতনের যুগ। সরকারি পরিসংখ্যান অনুসারে 102টি নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে তিনি মাত্র 23টি পূরণ করতে সক্ষম হন এবং 54টি প্রতিশ্রুতি পুরোপুরি লঙ্ঘন করেন। উদাহরণস্বরূপ ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর মধ্যে একটি সীমান্ত প্রাচীর নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং এর জন্য মেক্সিকানদেরও অর্থ প্রদান করতে হবে, কিন্তু তা ঘটেনি। আজ পর্যন্ত মেক্সিকানরা $1 দেয়নি এবং প্রাচীরটি অসম্পূর্ণই থেকে যায়। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি বাজেট ঘাটতি কমাবেন, কিন্তু ব্যর্থ হন। তিনি বলেছিলেন যে তিনি অবৈধ অভিবাসন বন্ধ করবেন, কিন্তু সেখানেও ব্যর্থ হন। এভাবে ট্রাম্পের প্রথম মেয়াদে তার ব্যর্থতার একটি দীর্ঘ তালিকা রয়েছে। Indeed, critics point to a number of unfulfilled pledges. Those roads and bridges he promised to repair or rebuild mostly were not. The coal industry has not been revived. And despite pledging to eliminate the U.S. national debt, on his watch it's jumped from $19 to $27 trillion. অনেক ক্ষেত্রেই ট্রাম্প তার কাজ লোক দেখানোর উদ্দেশ্যে করেছেন, যেমন উত্তর কোরিয়ার সাথে যা কিছু হয়েছে, অর্থাৎ কিম জং উনের সাথে তার হইচইপূর্ণ বৈঠক এবং তার সাথে স্বাক্ষরিত চুক্তি, যা কার্যত কোনো পক্ষের জন্যই লাভজনক ছিল না। এই পুরো ব্যাপারটি ডেমোক্রেটদের জন্য ছিল চপেটাঘাত এবং ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল। ট্রাম্প ইরানের ব্যাপারেও উত্তর কোরিয়ার সাথে আচরণকে অনুকরণ করার চেষ্টা করেছিলেন। এ লক্ষ্যে প্রথমেই তিনি তার শপথ গ্রহণের মাত্র 7 দিন পরেই ইরানিদের মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করেছিলেন। 2018 সালের মে মাসে তিনি জেসিপিওএ থেকে প্রত্যাহার করে নেন। এর কয়েক মাস পরে 2018 সালের নভেম্বরে তিনি আনুষ্ঠানিকভাবে ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের জন্য ব্যাপক প্রচার অভিযান শুরু করেন। 2020 সালের 3 জানুয়ারি জেনারেল সোলাইমানির হত্যাকাণ্ড ছিল ইরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনার জন্য ট্রাম্পের সর্বশেষ প্রচেষ্টার অংশ। প্রকৃতপক্ষে ট্রাম্প ভেবেছিলেন যে 2020 সালের পর তিনি ইরানের উপর শক্তিশালী আঘাত এনে তাদের আলোচনায় বসতে বাধ্য করতে পারবেন, কিন্তু তার এই বিশ্লেষণ ভুল প্রমাণিত হয় এবং অত্যন্ত জনপ্রিয় ইরানি উচ্চপদস্থ জেনারেলকে হত্যার পরও ট্রাম্প তার লক্ষ্য অর্জন করতে পারেননি। 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প তার জীবনের সবচেয়ে খারাপ পরাজয়ের মুখোমুখি হন, যেখানে তিনি ইতিহাসের অন্যতম দুর্বল ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে হেরে যান। কিন্তু এবার ট্রাম্প 4 বছর পর পূর্ণ শক্তি নিয়ে ফিরে এসেছেন এবং অনেক কিছু করতে চান, যার মধ্যে কিছু কাজ তিনি সবেমাত্র শুরু করেছেন। তিনি প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে আসেন, একটি বিশ্বব্যাপী শুল্ক যুদ্ধ শুরু করেন এবং আবার এত কিছুর মাঝে ট্রাম্প ইরান মার্কিন পারমাণবিক আলোচনা চলার মধ্যেই ইরানে ইসরায়েলের আক্রমণকে সমর্থন করেছিলেন এবং ফোর্দো পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে ইরানের সাথে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়েন। কাতারের আল উদেইদে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইরান প্রতিশোধ নেয়। রজার স্টোন বলেন যে গণতন্ত্র মানে সংখ্যাগরিষ্ঠদের মতামত প্রতিফলিত হওয়া। এই সংজ্ঞা অনুসারে আমরা ট্রাম্পকে পছন্দ করি বা না করি, ট্রাম্প গণতন্ত্রের জন্য একটি চরিত্র।
আমাদের আরও কিছু অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে যে ট্রাম্প তার দ্বিতীয় 4 বছরের মেয়াদ শেষে কোনো অর্জন দেখাতে পারবেন কিনা। তার কি প্রথম মেয়াদের মতো ব্যর্থতায় ভরা রেকর্ড থাকবে? তিনি কি সত্যিই গুরুত্বপূর্ণ কাজের সাফল্য অর্জন করতে পারবেন? তাই আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে ট্রাম্পের শেষ পরিণতি কোথায় গিয়ে শেষ হয়। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।